আমার নিজের বাড়ির লোকের কথা বলছি, খুব ঘনিষ্ঠ বাড়ির লোকের কথা, মা হোক বাবা হোক, যেই কথা ছড়িয়েছে। এবং আমাদের আশেপাশে যারা ছিল তারা হয়তো ভেবেছে যে আমি টাকা চুরি করে নিয়ে এসেছি, আমি নিজের অধিকারটা ছেড়ে এসেছি। আমি যারা আমাদের দিকে কাদা ছিটকায় তাদের আমাদের থেকেও খারাপ অবস্থা। কথা হচ্ছে যে আমি আমার বউ ছেলের সঙ্গে শান্তিতে থাকবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে তো অনেক রাতে শোয়া টোয়া হয়েছে, কারণ কালকে ওর কোনো স্পোর্টস ছিল। আর যা জামা কাপড় হয়েছিল সকালবেলায় উঠেই প্রীতম এগুলোকে কেচেছে, জানো তো। মানে একদম সকাল সকাল উঠে ওগুলো কেচে একদম মিলে দিয়েছে ছাদে, যাতে সকাল সকালই শুকিয়ে যায় সব। হ্যালো গাইস, গুড মর্নিং টু এভরিওয়ান। আজ সকালের দিনটা শুরু হলো কাপড় কাচতে কাচতে, কারণ কি আজকে কালকে অর্ক স্পোর্টস ছিল বলে সেরকম কিছু কাজ করা হয়নি। সেই জন্য আজ ভাবলাম সকাল সকাল উঠে, আমি এমনিতে কালকে অফিসও ভেবেছিলাম যাবো, কিন্তু যাওয়া হয়নি অর্ক স্পোর্টসের কারণে। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি আমাকে অফিস যেতে হবে, কিছু কাজ আছে। সেই জন্য ভাবলাম আমার জামা কাপড় যেগুলো আছে, অর্কর যেগুলো আছে এবং বৃষ্টির কিছু কিছু জিনিস ছিল সেগুলো আমি কেচে নিই একটু, কারণ কারোরই শরীর ভালো নেই। কাল থেকে খুব টায়ার্ড হয়ে গেছি, কালকে প্রচণ্ড খাটাখাটনি হয়েছে এখানে এবং টায়ার্ড হয়েছে। সেই জন্য ভাবলাম যে কাছাকাছিগুলো করে নিই যতটুকু পারবো। সবগুলো তো করতে পারবো না, যতটুকু পারবো, একটা হোক, দুটো হোক, চারটে হোক। তো সেই জন্য সেগুলো কেচে নিলাম এবং আরও কিছু কাঁচা বাকি আছে। চলো নিচে। অনেক ছোট ছোট বোন দেখেছি আমাকে কমেন্ট করো যে দিদি তোমাকে দেখে না এখন বড্ড বেশি হিংসা হয়, কিন্তু ভালোও লাগে যে তুমি এত ভালো আছো দেখে। আর প্রীতম দা তো সব কাজ পারে, এটা দেখেও খুব ভালো লাগে। তো জানো তো একটা টাইম না আমারও খুব খারাপ লাগতো যখন দেখতাম আশেপাশে সবাই ভালো আছে। মানে বিশেষ করে খারাপ লাগতো দেখতাম আমাদের বাড়িতে সব দিদিরাই বেশ ভালোই আছে, শুধু আমাকে ছেড়ে দিয়ে। কেন জানি না মনে হতো যে আমি কেন ভালো নেই। তো সেই জায়গাটা দেখে খুব খারাপ লাগতো। তো এখন জানি না সেটা পূরণ করে দিয়েছে ভগবান, আমার আর কোনো ঠাকুরের উপর বললে না অভিযোগ নেই। তো এখানে প্রীতম গরম জল করতে দিল, আর এখানে সব বোতলগুলো জল ভরে দিচ্ছে। হ্যাঁ, এখানে একটা টুল নিতে হবে, সেটা প্রীতম আর আমি দুজনেই জানি, কিন্তু আস্তে আস্তে সবই তো নিচ্ছি। আস্তে আস্তে সব দিকটাই চেষ্টা করছি, সব দিক থেকে ইনকাম করার। প্রীতম অফিসের থেকে যতটা পারছে করছে, আর আমি ইউটিউব থেকে যতটা পারছি করছি। হ্যাঁ, ইউটিউবটা আগে একটা শখের জায়গা ছিল, এখন শখের থেকেও বেশি হচ্ছে ইনকামের জায়গা। তবে হ্যাঁ, এখান থেকে হিউজ ইনকাম তো আসে না, মানে হিউজ বলতে একদমই আসে না। তো সেটা যাতে বাড়ে তার জন্যই চেষ্টা চলছে আমাদের। আর এই যে এখানে এইটাতে আমরা যেহেতু জল ভরে রাখি, আর ওই জন্য প্রীতম বললে আজকে এটাকে ঘষে মেজে পরিষ্কার করে দিই, যেহেতু কালকে অর্কর স্পোর্টস ছিল, আজকে ওই জন্য অর্কর স্কুলের ছুটি আছে। সকাল দিক থেকে যতটা পারে প্রীতম কাজগুলো আমার এগিয়ে দেয়, যাতে আমি হাতে হাতে মানে আমার কাজ করতে সুবিধা হয় আর জলটা আমাকে কম ঘাটতে হয়। কারণ ওই নিউমোনিয়াটা হওয়ার পর থেকে একটু জল ঘাটলেই ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাত তৈরি হয়ে গেছে। এইখানে এই যে ঝাড় দিতে বসেছে, সকালে একবার আমি ঝাড় দিয়েছি, কিন্তু তারপরে আরেকবার ঝাড় দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে এই ঘরটাতে না প্রচণ্ড বালি ওঠে, মানে যতই ঝাড় দিই না কেন সবসময় পায়ে যেন একটা বালি বালি বেঁধে। আর এই দেখো ঝাঁটা নিয়ে মজা করে এই ছেলে, এই সব করবে। আর আমাকে বলছিল আমাকে ভিডিও করে দে, আমি ঝাঁট দিচ্ছি দেখায়। ও সব কিছু জানো তো, মানে কেন জানি না আমি মাঝে মাঝে বলি আমার ভালো লাগছে না ভিডিও করতে, যখন ভিডিওতে ভিউজ টিউজ পাওয়া যায় না তবে একটা এনার্জি আসে না। দূর, ভিডিও করে কী হবে, তার থেকে অন্য কিছু করি। তো ও নিজের থেকে যাই না, এর এখন শখ ঢুকে গেছে ভিডিও করতে করতে করতে। বলে বৃষ্টি ভিডিও বানাবি না? এই যে প্রথম ট্রাই করবো আমরা ইন্দুলেখা তেলটা, যে ইন্দুলেখা তেলটা কেমন ওর চুলের সঙ্গে সেট হয়, কারণ কি সবার জিনিস সবটা শুট হয়। আমার এখানটা চুল জীবনে গজাবে না, তার কারণ হচ্ছে এখানটা তো অনেকবার আঘাত পেয়েছে, ওই জন্য চুল উঠে গেছে। কিসে আঘাত লেগেছে? লোহার বাড়ি, পাথরের বাড়ি, আর কি বাড়ি? সেটা তো তোমরা সবাই জানো ভালো করে, কি বলবো, বলে লাভ নেই। আর এই জায়গাটা, এইটাই মেন হচ্ছে সমস্যা। কি হলো এ বৃষ্টি, হ্যাঁ এটা তো জমে গেছে রে। জমে যায় লেখাতে। হ্যাঁ জমেই তো যায়, জমে যায় হয়তো, কিছু আছে হয়তো, দেখো কি কি দিয়ে বানানো। তেলটা না জমে গেছিল, তো বিতম গিয়ে একটুখানি এটাকে ওই গরম জলের মধ্যে বসিয়ে রেখে এখন এটা চলছে। দেখি কেমন হয়। পড়ছে কি করে বুঝবো আমি এটা পড়ছে না পড়েনি, তুমি জানবে এটা। এই তো মনে একটা পড়ে গেছে এখানটাতে মনে হচ্ছে। অনেকটা করে ফেলে দিচ্ছ, এ গড়াচ্ছে প্রীতম, এই দেখো গড়াচ্ছে, এই দেখো ওরে প্রীতম চারিদিক থেকে গড়াচ্ছে।
এরকম করে ভালো করে কেউ চাম্পি করে দেয়, চুলগুলো সব উঠিয়ে দেবে আমার, জানো তো, রাখবে না মাথায়। লাগছে খুব। কর্পূরের গন্ধ না, এটা কর্পূরের গন্ধ না প্রীতম? প্রীতম আমার কপালে চুলের থেকে মনে হচ্ছে কপালে বেশি দিয়েছো। তুমি সব তুলে দিল। প্রীতম যে চুলটাতে জট লাগাচ্ছে না, আমার চুল আর্ধেক উঠবে। এটা কি চুলে তেল দেওয়া প্রীতম? তুমি চুলে জট লাগিয়ে দিয়েছো, আমার চুল উঠবে প্রচুর এবার। আগে না আমার অনেক বড় চুল ছিল, মাঝে বেশ বড়ই হয়েছিল চুলটা, তারপরে কেটে 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 এরকম অবস্থা করেছি। আর প্রীতম আমার লম্বা চুলটাই বেশি পছন্দ করে। শুধু প্রীতম না, আমার পরিবারে আমার বাবা বলো মা বলো আমার লম্বা চুলটাই বেশি পছন্দ করে, যেহেতু মাইগ্রেনের ব্যথা হ্যান ত্যানের জন্য চুলটা ছোট করে রাখতাম। কিন্তু এখন জানো তো আমার কোনো প্রবলেমই হয় না, মাইগ্রেন থেকে শুরু করে কোনো ব্যথাই হয় না। এখন ভালো আছি না, ওই কারণে হয়তো কোনো কিছুই আর হয় না। তো সেই কারণে প্রীতম বলছে চুলটা আবার বাড়াতে, আর চুলটা যেহেতু উঠছিল সেই কারণে ও বলেছে ঠিক আছে ইন্দুলেখা তেলটা যখন এনে দিয়েছি প্রত্যেক দিন আমি ভালো করে মালিশ করে দেবো আর তুমি ভালো করে শ্যাম্পু করবে। তারপরে প্রীতম বাজার চলে গিয়েছিলো, কিছু টুকিটাকি বাজারে মাসকাবারি শেষ হয়ে গেছিলো সেইগুলো আনতে। তো এই সামনের দোকানটা থেকেই সব কিছু নিয়ে আসে, আর এই দোকানটাতেই সব কিছু লুজ সব কিছুই পাওয়া যায়। তো ও যতটুকু পারে একটু ছোটো ছোটো করে ভিডিও করে। আর অর্কর বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো, সেই বিস্কিট নিচ্ছিল। এই টোস্ট বিস্কিটটা অর্ক প্রচণ্ড পছন্দ করে, অর্ক নয় এই টোস্ট বিস্কুটটা আমারও প্রচণ্ড ভালো লাগে খেতে, জানো তো। এটা নিয়ে প্রাণের চিপসটা খুব ভালো লাগে খেতে আমার। এর মধ্যে কিন্তু অল্প একটাও যেন না খায়। অর্কর জন্যই তো আনা, অর্কই তো ভালোবাসে। একটাও না খায় এর মধ্যে। ডক্টরস চয়েস। ডক্টর চয়েস করেছে, ভালো। কোন ডক্টরের নাম লেখা নেই? খাবে জিনিস লাগবে না। এটা সোডা। একদিন বিয়ে বানাবি না, ঢোকলা। আজকে বললে আজকে না, এই যে ঢোকলা ছবি আছে। এই ছোট পেলাম না, এটা আনতে হবে। থাক ওটা। থাকো। দাও 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 দাও, হ্যাঁ হ্যাঁ। ছোট একটা নিয়ে নাও। এটা হয়ে যাবে তো। মানুষ কত খাবে? ইস্টটা ওয়েস্ট। Mommy is the best. Mommy is the best. Yeah. Why the best? No, we are not best. You not best. আজকে তো সোমবার ছিল, তো আমরা তিনজনই জানো তো সোমবার দিনকে এই মন্দিরটাতে জল ঢালি একসাথেই। আর এখানে ঠাকুরের মাথায় জল ঢালবো কি, অর্কর মন্ত্র পড়া শুনেই আমরা হাসতে হাসতে শেষ। আমি আর প্রীতম পড়ি, আর সেটা শুনে শুনে ও শিখে গেছে। আমাদের সকাল সকালে যে পুজো করা হলো মাথায় জল ঢেলে, এবারে আমরা এই যে চায়ের জন্য চায়ের পর্ব আমাদের চলছে। এই সকালে কটার সময় এখন জল টল ঢেলে ঢেলে এখন এবার খাবো একটু চা, তারপরে অর্ককে পড়তে বসাবো। তারপরে এবারে না সেদ্ধ ভাত হচ্ছে, সেদ্ধ ভাত। এই দিনটা ভালো, বেশ সকাল সকাল ওঠো, কাজ করো, ভাল লাগে বেশ। প্রতিদিন উঠলেই ওঠা যায়, একটা ডায়েট প্ল্যান করলে, কিন্তু তোমার তো হচ্ছে না, রাত জাগবে তো। আমি একা রাত জাগি। 3-4টা অবধি তুমি ফোন ঘাটো। এই যে আমাদের চায়ের পর্ব, এই যে চা। অর্পর যে ঠান্ডা লেগেছে গো, খুব ঠান্ডা লেগে গেছে। কালকে সারাদিন মাঠের মধ্যে ছোটাছুটি করেছে, দিয়ে ভালো রকম ঠান্ডা। এই এটা হার্ট শেপ, আমাকে স্পেশালি আমাকে দিয়েছে এটা, বুঝতে পারছো? এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, হয়তো তোমরা হয়তো জানো, যখন আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, এটা হচ্ছে অ্যারাউন্ড 25শে নভেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি ওরকম টাইমে। হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি ওরকম টাইমে বৃষ্টির হয়তো একটা ফেসবুক ছিল, তোমরা হয়তো জানো, বৃষ্টি মণ্ডল নামে ফেসবুক, এবং একটা ইউটিউব আছে বৃষ্টি অপহৃত সংসার নামে। সেখানে অনেকজন কমেন্টসের নিচে অনেক রকম মন্তব্য করেছিল। সেই মন্তব্যের মধ্যে কিছুজন যাদের সেই মন্তব্যটা বেশি হাইলাইট হয়েছিল সেটা হচ্ছে টাকা রিগার্ডিং, যেটা হচ্ছে কি আমি মানে আমি হচ্ছি আমার ভালো, আমি প্রীতম, তো আমি নাকি 30 লাখ টাকা, কেউ বলে 25 লাখ টাকা, কেউ বলে 18 লাখ টাকা, আবার ইদানিং কিছু শুনলাম 3 লাখ টাকা। তো আমি জানি না এক্স্যাক্টলি, বা হয়তো মানুষের কাছে ইনফরমেশন নেই আমি কত লাখ টাকা নিয়ে এসেছি, তাই তো? হ্যাঁ, কত টাকা নিয়ে এসেছি, মানে নিয়ে এসেছি মানে কি, মানে আমি ব্যাংক চুরি করে আনিনি, আমি চোর না। চোর হলে আমি এখানে বসতাম না আর সুখে শান্তিতে থাকতে পারতাম না। ফার্স্ট অফ অল যাই না, কথাটাকে ছড়িয়েছে যতদূর সম্ভব, আমার নিজের ঘনিষ্ঠ লোকজনই নিশ্চয়ই কথাটা ছড়িয়েছে। এবারে মেন কথা হলো আমি কত টাকা নিয়ে এসেছি। দেখো, ব্যাংকের ডিটেলস দেখাতে পারতাম, অবশ্যই দেখাতাম, বাট ওটা পার্সোনাল তো, আর দেখিয়ে দিতে পারতাম, ঠিক আছে? হয়তো ব্যাংকে অ্যাকাউন্টে 18 লাখ টাকা নেই, 30 লাখ টাকা নেই, তবে
যেইটুকু আছে খুবই অভাবে এবং কষ্টতে আমাদের চলে, কিন্তু হয়তো সেটা তেমন দেখায় না। ঠিক আছে, আগে হয়তো বৃষ্টিকে দেখেছো যে বৃষ্টি কীরকম ধরনের ঘরে থাকতো, এখন কীরকম ধরনের ঘরে আছে। তো নিশ্চয়ই একটা কমন সেন্স, সবাই যারা ভিডিও দেখে নিশ্চয়ই তারা ম্যাচিওর, অ্যাভাব 18+ তো ম্যাচুরিটি হয়, কিন্তু সবারই 25 আর 35। তো একটা বেসিক জ্ঞান, যদি বেসিক নলেজ ধরা হয়, যে একটা মানুষ যদি 30 লাখ টাকা নিয়ে আসে, সেটা দিয়ে ব্যাংকে এফডিও করে, যদি 5% ইন্টারেস্ট হয়, সেটা কত হিসাব হয় একটা ক্যালকুলেটর দেখবে, নিশ্চয়ই প্রতি মাসে সেই টাকাটা পাবে, তাই তো? তো সেই টাকাটাতে নিশ্চয়ই তার ঘর সংসার চলে যাবে, তাই তো? তো আমার ভিডিও এই গত 2 মাস ধরে দেখছো, কি মনে হচ্ছে যে আমি কি খুব ভালো আছি, বিশাল আহামরি লাইফস্টাইল করছি? সেটা কি করছি? নিশ্চয়ই করছি না। যদি ওই টাকাটা নিয়ে আসতাম, তার 50%, যদি 1% টাকা নিয়ে আসতাম, এরকম হয়তো থাকতে হতো তোমাকে। তার মানে কি হলো, যারা কথাটা ছড়িয়েছে সেটা একদমই মিথ্যে। তবে হ্যাঁ, একটা কথা মানুষে বলে কি, যেটা ছড়ায় সেটা নিশ্চয়ই তার একটু হয়, কিন্তু এখানে 1%ও না। এটা তুমি বুকের হাত দিয়ে আমার বউ ছেলের দিব্যি নিয়ে বলতে পারি, যেটা তার 1%ও না, সত্যি না। যেই কথাটা ছড়িয়েছে, যেই হোক, রাম শ্যাম যদু মধু, যেই হোক, মা হোক বাবা হোক, যেই কথা ছড়িয়েছে, এটা সত্যি না, এটা পুরো কমপ্লিটলি ফলস স্টেটমেন্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি যদি টাকা নিয়ে আসতাম, যদি আমি কারোর, সাপোজ আমি বাবার টাকা চুরি করে নিয়ে এলাম, নিশ্চয়ই আমার বাবা আমাকে বলবে তুই আমার টাকা চুরি করে নিয়ে এসেছিস, তাই তো? বা পুলিশ হয়তো কমপ্লেন করবে, স্বাভাবিক ব্যাপার, করবেই। কিছুদিন আগে রিপোর্ট দেখলাম, কিছুদিন আগেই দেখলাম যে তার বাবার ছেলে নাকি টাকা চুরি করে নিয়ে এসছে, 1 কোটি না 2 কোটি, ধরেছে পুলিশে। কেন ধরবে না, ওটা চুরি। কিন্তু আমি নিশ্চয়ই চুরি করে আনিনি, সেই জন্য আমি বাবা হয়তো আমার পুলিশে কমপ্লেন বা কিছু এসব করেনি, তাই তো? তো এই যে কথাগুলো এতদিন ছড়িয়েছে, এটা একটা মেন্টালি টর্চার, এবং আমাদের আশেপাশে যারা ছিল তারা হয়তো ভেবেছে যে আমি টাকা চুরি করে নিয়ে এসেছি, তাই না? আমি বলিনি যে আমি মানে শুদ্ধ বেলপাতা বা মানে একদম পরিষ্কার, একদম সেটা বলিনি, বাট মানে মন থেকে পরিষ্কার না হলো, কারণ টাকা চুরি করার মতো ক্ষমতা আমার নেই। যদি চুরি করা থাকতো তাহলে অনেক কিছুই করতে পারতাম, ঠিক আছে? এইটুকু পেটে বিদ্যা আছে, কোথায় কি টাকা চুরি করতে হয় না করতে আমি দিয়ে বার করিনি, কারণ বাবার দম নেই সেটা ইয়ে করার, ঠিক আছে? কিন্তু আমি দিয়ে এবার চাই সেই গরিবকে আমি বড়লোকও করতে পারবো, সেটুকু আমার কাছে ক্ষমতা আছে, বা সেটুকু বুদ্ধি আছে আমার কাছে, যে কোন জায়গাটা কী করলে, এক একটা জায়গায় খাপে খাপে কী করলে কোন জিনিসটা কী হয়, ঠিক আছে? তো সেটা হয়তো কারণ বুঝতে ভুল হয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যখন তাসের ঘর থাকে না, তাসের ঘর থেকে সে উপরে যে তাসের নিচের দিকে থাকবে, উপরেরটা না, যে নিচের তাসের ঘরটা থাকে না, সেই একটা যদি সরিয়ে দাও না, তাসের ঘরটা ভেঙে পড়ে যায়। সেই নিচেটা ভেবে নাও আমি, ঠিক না? এবার আমি যখন সরে যাবো না, আমি যেহেতু সরে গেছি, ওই তাসের ঘরটা ধীরে ধীরে ভাঙতে শুরু হয়েছে। ভাঙতে আসেন কি মানে, কান ভাঙেনি, অনেক মানুষই আছে। আমি যতদিন ছিলাম ততদিন কেউ ঢুকতে সাহস পাইনি, ঠিক না? এবার আমি যেহেতু ওই একটা ওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম, সেই ওয়ালটা যখন ভেঙে যায় না, অনেকজন ঢুকতো, ওই ভেঙে দেখবে ওই তোমার কি জানো ওই গল্পটা, না না ওই মনে আসছে না, চাঁদ সওদাগর, হ্যাঁ ঠিক মনে পড়লো, চাঁদ সওদাগরে ওই গল্পটা আছে না, ওই যে মা মনসা বলে কি না, বিশ্বকর্মাকে পর্যন্ত বলে যে তুমি একটু খুঁটি ইয়ে না রাখো বাসরাতে, তাহলে আমি তোমার সামথিং কিছু অভিশাপ, যে আমার ঠিক এক্স্যাক্টলি আমার তো জ্ঞান নেই। সেম হচ্ছে কথা, যে আমি ওই হোলটা ছেড়ে দিয়েছে, ওই হোলটা ফুটো করে দিয়েছি, ওই ফুটোটা ভাবো আমি সরে গেছি। এখন সবাই এখন চেষ্টা করবে ঢোকার, কোথায় ঢোকার সেটা যারা জানা সেটা বুঝতে পারছে, ঠিক আছে? আর তারা ভাবছে কি, যে ঢুকে যদি যায় তো সেই জিনিসটা যেটা আমাদের চাই সেটা আমরা নিয়ে নেবো। যদি কেউ নিতে চায়, যদি ভাবে তো ঢুকে আমি নিয়ে নেবো 1 খামচো বা 2 খামচা নিয়ে নেবো, নিতে পারে, অবশ্যই নিতে পারে। আমি যখন ওখান থেকে বেরিয়েছি, তার মানে কি আমার ওখানে কোনো অধিকার নেই, আমি নিজের অধিকারটা ছেড়ে এসেছি, আমি নিজের ভাগটা ছেড়ে এসেছি। আমি সেখানে এমন না যে আবার যাবো আমার ভাগটা চাই, আমার এটা চাই, আমার ওইটা চাই, আমার কোনোটা ছিল না। আমার কথা হচ্ছে যে আমি আমার বউ ছেলের সঙ্গে শান্তিতে থাকবো, তার থেকে বড় কথা আমি শান্তিতে থাকবো। টাকা পয়সা কামানোর মতো ক্ষমতা আমার কাছে আছে, ঠিক আছে? আজকে হয়তো জিনিসটা ছেড়ে এসেছি, অনেকজন জানে, অনেকজন বলবে বাবার এই ছেলেটা কি বোকা, নিজের এত কিছু সব ছেড়ে চলে এসছে। হয়তো বোকা বলেই ভালো আছি, শান্তিতে আছি, ঠিক না? মেন মানুষের জীবনে কী চাই? টাকা পয়সা ধরো অনেক হলো, কিন্তু মেন মনের শান্তি, চোখটা যখন রাতে চোখ বন্ধ করে তুমি ঘুমাবে, সেটা শান্তি। সেটা তো মানুষ এন্ড অফ দ্য ডে কী চায়? পয়সা কী জন্য কামায় মানুষ? শান্তির জন্য। মানুষের মনে সেটাই যদি না থাকে, তাহলে সেই পয়সাটা নিয়ে কী হবে আমাকে বলো, তাই না? তো সুতরাং যারা কথাটা ছড়িয়েছে তারা হয়তো একদিনে নিজের ভুলটা হয়তো বুঝতে পেরেছে, আগেও হয়তো এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এত ভালোভাবে খুলে বলিনি। এটা লাস্ট ভিডিও বানালাম, এবং এটা বানানোর মন্তব্য হলো যে আমার মনে হলো, নিজের মনে হলো যে এটা বানানো উচিত। কারণ কি, দেখো, যে চুরি করে না সেই একমাত্র
তোমার কি বলবো, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে যে না আমি এটা করিনি, তো আমি কেন সেটাও নিজের গায়ে ওই কাদাটা আমি নিজের গায়ে কেন ছিটকাবো। আমি যখন একদিন চুরি করি, আমি যখন 1 টাকাও যদি কারোর কাছ থেকে নিই, তার হাতে আমি 10 টাকা দিই। যারা আমাকে চেনে তারা আমাকে জানে, সেই বন্ধু হোক বা যাই হোক, যত বিপদেই পড়ুক, আমার কাছে থাকুক না থাকুক আমি ম্যানেজ করে টাকা দিতাম। তবে হ্যাঁ, খুব কম লোকই আছে, আমি নিজেদের মধ্যেও বলছি, খুব কম লোকই আছে। হয়তো আমি এমন সময় হয়েছে আমার কাছে টাকা নেই, চেয়েছি টাকা দেয়নি, আমার নিজের বাড়ির লোকের কথা বলছি, খুব ঘনিষ্ঠ বাড়ির লোকের কথা। এই আগের বছরই কথা বলছি। আমি আমার একটা কলেজের এর জন্য কিছু একটা কারণবশত একটা মানে আমার একটা টাকা লাগতো। টাকাটা এমন কিছু হিউজ না, হয়তো এখন এই মুহূর্তে হিউজ লাগছে, কিন্তু সেই মুহূর্তে আমার সেই টাকাটা হিউজ ছিল না। 5,000 টাকা ছিল। 5,000 টাকা সেটা আমার কাছে হিউজ না, কারণ তখন আমি একটা খুব লামসাম টাকা কামাতাম। ঠিক আছে, তো আমি টাকাটা রীতিমতো ফোন করে বলি যে আমাকে একটা রাতের জন্য দিতে পারবে, একটা রাতের জন্য। আমার কাছে নেই। অথচ ওকে আমি 5,000 টাকা না, সে যদি আমার কাছে 20,000 টাকা চাইতো, 10,000 টাকা চাইতো, যখন যা চাইতো আমি দিতাম। কিন্তু আমি শুধু একটা রাতের জন্য তার কাছে 5,000 টাকা চেয়েছিলাম, একটা রাতের জন্য। সে আমাকে মানে বলেছিল নেই। পরে যখন বললাম হয়ে গেছে, তখন বল লাগবে, না লাগবে না, কারণ টাকাটা তখন আমি বৃষ্টির কাছে ধার নিয়েছিলাম। যে মেয়ের রিসেল করে নিজের কষ্টে নিজের পায়ে দাঁড়িয়েছে এই জায়গাটায়, বৃষ্টির অনেক মন্তব্য করে বৃষ্টি নাকি গয়না নিয়ে পালিয়েছে, ইয়ে নিয়ে। আরে বাবা, গয়না নিয়ে গেছে ও নিজের ভাগের, ওর বাবা যে গয়নাটা দিয়েছে সেটা নিয়েছে, কারোর গয়না নিয়ে যায়নি। কারোর কোনো মেয়ের যখন বিয়ে হয় বা ইয়ে হয়, তার বাবা নিশ্চয় তাকে গয়না দেয়, ঠিক না? সব যারা মেয়ে তারা জানে, মেয়ে কেন সবাই জানে, তাই তো? তো সে ও গয়নাটা দিয়েছিল তার বাবা, সে নিজের বাবার গয়না নিয়ে এসছে, কারোর বাবার গয়না নিয়ে আসেনি, ও নিজের বাবার গয়না নিয়ে এসছে। ওর বাবার সেখানে অবজেকশন যদি না থাকে, তাহলে অন্য কারোর নিশ্চয় সেখানে পিন করা বা পিন পিসি করা উচিত না। আবার একটা কথা, সেই বলে না যে যখন নিজের সাথে ঘটে সেই জিনিসটা মানুষ ভুলে যায়। এমন এমন মানুষ আছে যারা আমাদের দিকে কাদা ছিটকায়, তাদের আমাদের থেকেও খারাপ অবস্থা। মানে তাদের হয়তো একবার বিয়ে হয়েছে, 10টা মেয়ের সঙ্গে ইয়ে করে বেড়ায়, তারা আবার আমাদের নিয়ে বলছে, মানে আমার নিয়ে বলছে। আমি যাকে ভালোবেসি তাকেই বিয়ে করেছি, কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। তাকে যে সম্মানটা পাবো এমন না যে তার সঙ্গে টাইম পাস করে ছেড়ে দিয়ে চলে এসেছি, সেটা না। যাকে ভালোবেসেছি তাকেই নিয়ে এসেছি তার হাত ধরে। সুতরাং তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, যদি অনেকজন অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো শুনেছো, তারা বৃষ্টি নিয়ে ভেবেছো যে এরকম অনেক যে ওর গায়ে কাদা ছিটকেছো, আমি বলবো যে হাত জোর করে যে বৃষ্টি বা আমরা কোনো টাকা নিয়ে আসিনি, ঠিক আছে?